বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রথমে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় বসে থেকেই এই অনলাইন ক্লাসগুলো করছো। তো তোমরা জানো যে আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে অংশীদারি হিসাবের উপর। আজকে আমি যে ক্লাসটি নিব সেটা হচ্ছে সমন্বয় অংশীদার। আমি এর আগে অংশীদার অধ্যায়ের উপর দুটি অঙ্ক বা তিনটি অঙ্ক তোমাদের দেখাইছিলাম এবং সে অঙ্কগুলো ছিল সাধারণ অংশীদারের। এবং আজকে আরেকটি নিয়মের অংশীদার আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে সমন্বয় অংশীদার। তো যাই হোক, ক্লাস শুরু করছি। তোমরা অবশ্যই প্রস্তুত আছো। তো দেখো, রাজশাহী সরকারি মহিলা কলেজ, ব্যবসায়ী শিক্ষা বিভাগ, শ্রেণী দ্বাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, দ্বিতীয় পত্র, অধ্যায় অংশীদারি হিসাব। এই অংশীদারি হিসাবের আজকের যে অঙ্কটি আমি করতে যাচ্ছি তা হচ্ছে সমন্বয় অংশীদার। অর্থাৎ সমন্বয় অংশীদার মানে সাধারণত এর পরিচয় হচ্ছে চিনবা কি করে। আমি এর আগেও বলেছিলাম যে 31শে ডিসেম্বর তারিখে মূলধনটা দেওয়া থাকবে। দেখো, বছরের শুরুতে না, বছরের শেষে যে মূলধনটা দেওয়া থাকবে। যদি অঙ্কে বছরের শেষে মূলধন দেওয়া থাকে 31শে ডিসেম্বর 2018 তারিখে, তাদের মূলধন ছিল, দেখো বলে দিয়েছে, এত 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 টাকা। সেক্ষেত্রে এটাই সমন্বয় অংশীদার নামেই পরিচিত হবে। এবং তোমাদের এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেটা হচ্ছে প্রারম্ভিক অংশীদার, যেটাকে আমরা সাধারণ অংশীদার নামে চিনি। ওটা 1 জানুয়ারি তারিখে মূলধনটা ছিল। তো যা হোক, দেখো আমি একটা অঙ্ক তুলে রেখেছি বোর্ডে, প্রথমে পড়ছি। দেখো, রহিমা, ফাহিমা ও জামিলা একটি অংশীদারি ব্যবসায়ের 3জন অংশীদার। তারা ব্যবসায়ের মুনাফা যথাক্রমে 3:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 31শে ডিসেম্বর 2018 তারিখে উত্তোলন, বেতন ও মুনাফার অংশ সমন্বয়ের পর তাদের মূলধন ছিল যথাক্রমে 57,000 টাকা, 45,000 টাকা এবং 37,000 টাকা। মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধার্য করতে হবে। রহিমের বার্ষিক 7,200 টাকা বেতন বাদ দেওয়ার পর 2018 সালে ব্যবসায়ের মুনাফা ছিল 54,000 টাকা। ওই বছরে উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে রহিমা 16,200 টাকা, ফাহিমা 7,200 টাকা এবং জামিলা 4,800 টাকা। এই হচ্ছে অঙ্ক। কি কি বিষয় তোমাদেরকে নির্ণয় করতে বলছি দেখো: প্রারম্ভিক মূলধন নির্ণয়, লাভ লোকসান সমন্বয় হিসাব এবং অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। যদি অংশীদারি এখানে 1 জানুয়ারি থাকতো মূলধন, সেক্ষেত্রে নির্ণয় হতো লাভ লোকসান, আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। সমন্বিত বা সমন্বয় কথাটা হতো না। যাই হোক, এখন যেহেতু সমন্বয় অংশীদার, এই সমন্বয় অংশীদার চিনার প্রধান উদ্দেশ্য হচ্ছে যেখানে মূলধনটা বছরের শেষে দেওয়া থাকবে। এই হচ্ছে বিষয়। যদি সাধারণত এই অঙ্ক সহজে আসে না, কিন্তু 2015 সালে রাজশাহী বোর্ডে এই অঙ্কটা এসেছিল। 2017 সালে ঢাকা বোর্ডে এরকম ধরনের অঙ্ক এসেছিল। তাহলে বোর্ডে যেহেতু মাঝে মাঝে এই অঙ্কটা এরকম নিয়মের, এরকম প্যাটার্নের অঙ্ক দিয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের শিখে রাখতে হবে। যাই হোক, আমি প্রথমেই প্রারম্ভিক মূলধন নির্ণয় কিভাবে করতে হয় দেখো আমি নির্ণয় করছি। প্রারম্ভিক মূলধন নির্ণয়, মূলধন নির্ণয়। প্রশ্ন নম্বর ক, প্রারম্ভিক মূলধন নির্ণয় এটা আমরা করব। এটা নির্ণয় করার একটা কৌশল আছে। সাধারণত সেই কৌশলটা আগে শিখে নি, তারপর আমি দেখাচ্ছি। কৌশলটা দেখো, ধরো বছরের শুরুতে ধরো প্রারম্ভিক মূলধন ধরো তোমার আছে 20 টাকা। ধরো 20 টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করছো ধরো। আচ্ছা, তুমি যেহেতু ব্যবসায় শুরুতে মূলধন ছিল 20 টাকা, তুমি একজন ওই অংশীদারি ব্যবসায়ের শুরুতে 20 টাকা বেশি, সে ব্যবসায় তুমি একজন কর্মচারী হিসেবে বেতন পেয়েছো ধরে নাও 10 টাকা। তাহলে টোটাল কত টাকা হলো? 30 টাকা।
ব্যবসায়ে যে লাভ হয়েছে, বছর শেষে যে লাভ হয়েছে, সে লাভটা তুমি পেয়েছো, ধরো মুনাফা পেয়েছো, এটা যোগ হবে, মুনাফা পেয়েছো ধরো 5 টাকা, 35 টাকা। আর তুমি সারা বছরে ধরো কোনো কোনো সময়ে ব্যবসা থেকে টাকা উঠিয়েছো, উত্তোলন ধরো 60 টাকা উঠিয়েছো, তাহলে এটা বাদ যাবে। তাহলে তোমার বছর শেষে যে থাকছে 28 টাকা, এই 28 টাকার নাম হচ্ছে সমাপনী মূলধন। সমাপনী মূলধন। তাহলে আমরা সমাপনী মূলধন কিভাবে বের করতে হয়? শুরুতে ধরো 20 টাকা আছে, তুমি একজন কর্মচারী, কাজ করেছো ব্যবসা প্রতিষ্ঠানে, তাই বেতন পেয়েছো 10 টাকা, তাহলে তোমার মূলধন, তাহলে তোমার টোটাল টাকা হয়ে গেল 30। তুমি কর্মচারী থাকা বাদেও তুমি ব্যবসায়ের একজন অংশীদার, তাই ব্যবসায়ের মুনাফা পেয়েছো 5 টাকা, তাহলে তোমার 35 টাকা হলো টোটাল। আর সারা বছরে উঠিয়েছো 60 টাকা, এটা বাদ চলে যাচ্ছে, তাহলে তোমার শেষে যে ব্যবসা থেকে তুমি টাকা পাচ্ছ 28 টাকা, এটাকে বলা হয় সমাপনী মূলধন। এই অঙ্কে এই মূলধনটাই দেওয়া থাকছে, সমাপনী মূলধনটাই দেওয়া আছে 31শে ডিসেম্বর তারিখ। এখন এটা দেওয়া আছে, এখন এইটা নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করার সূত্রটা কি? আমরা যেভাবে এটা নির্ণয় করেছি তার উল্টাটা করলে আমরা পেয়ে যাব, অর্থাৎ যেগুলো যোগ করেছি সেগুলো আমরা বিয়োগ করব, যেগুলো বিয়োগ করেছি সেগুলো যোগ করলে আমরা চলে আসবে। দেখো, সমাপনী মূলধন দেওয়া আছে 28 টাকা, এখানে উত্তোলন কি করেছি? বিয়োগ করেছি। উত্তোলন যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে গেল 35 টাকা। তারপরে দেখো মুনাফা কি করেছি? যোগ করেছি, তাহলে এখন আমরা বিয়োগ করে দেবো 5 টাকা, তাহলে হলো 30 টাকা। এখন দেখো বেতন আমরা কি করেছি? যোগ করেছি, এটা যদি আবার বিয়োগ করে দিই তাহলে আমাদের চলে আসবে 20 টাকা। এই 20 টাকা আমাদের আবার চলে আসলো প্রারম্ভিক মূলধন। তাহলে সূত্রটা কি সহজেই বুঝতে পারলাম। সূত্রটা হচ্ছে যে আমরা সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব আর বাদ বাকি সব বিষয়গুলো বাদ দিব, তাহলে আমাদের পেয়ে যাব হচ্ছে এই তোমার প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। তাহলে আমরা সেই অনুযায়ী এখন আমরা লিখি। তাহলে প্রথমে দেখো আমরা নাম লিখব, যে নাম আছে অংশীদারদের, সে নামটা হচ্ছে রহিমা, ফাহিমা আর জামিলা। আমরা দেখো নাম লিখেছি রহিমা, ফাহিমা আর জামিলা, এই হচ্ছে তাদের নাম। আমি প্রথমে এখানে সমাপনী মূলধনটা লিখতে হবে, যেহেতু আমি তোমাদেরকে শিখালাম সমাপনী মূলধন দেওয়া আছে। সমাপনী মূলধন দেওয়া আছে, রহিমা দেওয়া আছে হচ্ছে 57,000 টাকা, দেখো 57,000 টাকা। ফাহিমা দেওয়া আছে 45,000 টাকা, আর জামিলা দেওয়া আছে 37,000 টাকা। এই হচ্ছে তাদের সমাপনী মূলধন। এখন আমাদের দেখো মূলধন দেওয়া আছে 57, 45, 37 যথাক্রমে, অর্থাৎ প্রথমটা হচ্ছে রহিমা, দ্বিতীয় ফাইমা, তৃতীয় হচ্ছে জামিলা। টাকাটা সেই অনুযায়ী নিতে হয়েছে। এখন দেখো আমাদের এর সাথে আমরা দেখব সূত্র, যে আমরা যে মুনাফা, উত্তোলন আর বেতন, এই বিষয়গুলো আমরা সবগুলো নিব না দুটা নিব না একটা নিব, বেতন নিব না উত্তোলন নিব না মুনাফার অংশ নিব না তিনটাই নিব না দুটো নিব, এইটা আমরা বুঝবো কি করে? এখানে দেখো একটা কথা বলে দিবে, সেটাই হচ্ছে প্রধান। এখানে যেটা বলে দিবে সেটাই আমরা নিব। 18 দেখো 31শে ডিসেম্বর তারিখে, ডিসেম্বর 2018 তারিখে দেখো বলেছে উত্তোলন, বেতন এবং মুনাফার অংশ সমন্বয়ের পদ। এই হচ্ছে প্রধান উদ্দেশ্য। এখান থেকে আমরা বুঝতে হবে যে কি কি নিব। তাহলে এখানে উত্তোলন, বেতন ও মুনাফার অংশ তিনটাই বলে দিয়েছে। তাহলে আমরা এই তিনটা জিনিস এখানে আমরা সাবমিট করব, তিনটা হিসাব আমরা এখানে সাবমিট করব। যদি এখানে বলতো উত্তোলন, বেতন, মুনাফা যদি না বলে তাহলে আমরা মুনাফাটা নিব না। সূত্র অনুযায়ী মুনাফা আমরা কি যোগ না বিয়োগ হবে সেটা আমরা শিখে আসছি। খালি উত্তোলনটা যোগ হবে আর বাদ বাকি সব বাদ দেব। সেক্ষেত্রে মুনাফা যদি এখানে যদি না বলতো তাহলে আমরা মুনাফাটা নিতাম না, উত্তোলন আর বেতন নিতাম। যদি আমাকে মুনাফার অংশ বেতন বলেছে, উত্তোলন বলেনি, তাহলে উত্তোলন নিতাম না, বেতন আর মুনাফার অংশ নিব। এই অঙ্কে তিনটাই বলেছে, উত্তোলন, বেতন ও মুনাফার অংশ। সেই ক্ষেত্রে আমরা তিনটাই নেব। তাহলে আমরা প্রথমে উত্তোলনটা যোগ করে নিই, যোগ উত্তোলন
বাৎসরিক উত্তোলন সবসময় ধরবা আমাদের। দেখো নিচের দিকে দেখো, অঙ্কের মধ্যে খুঁজে বের করতে হবে যে উত্তোলন কোথায় আছে। ওই বছরে উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে এই যে দেওয়া আছে, তার মানে আমাদের সিরিয়াল অনুযায়ী 16,200 টাকা, তারপরে 7,200 টাকা, আর 4,800 টাকা। আমরা উত্তোলনটা আগে যোগ করে নিই। উত্তোলন যোগ করলে যত হবে আমরা একটু দেখে নিই কত হচ্ছে। তাহলে 57,000 টাকা যোগ 16,200, তাহলে আমাদের হচ্ছে 73,200 টাকা। আমাদের এটা হচ্ছে 52,200 টাকা, আর এটা হচ্ছে 4 আর 41,800 টাকা। তাহলে আমাদের উত্তোলন যোগ করলাম। উত্তোলন শেষ হলে আবার বেতন, আমরা বেতন সূত্র অনুযায়ী বেতন কিন্তু বাদ যাবে, বাদ বেতন। এখন এখানে দেখতে হবে বেতন কার কার আছে, রহিমার, ফাহিমার না জামিলা, না একজনের আছে না দুজনের আছে না সবারই আছে। এখানে দেখো বলেছে রহিমার, এখানে রহিমার হবে না, রহিমার বেতন, বার্ষিক বেতন কত, 7,200 টাকা বাদ দেওয়ার পর। তাহলে এখানে রহিমার বেতন বলা আছে 7,200, তাহলে 7,200 রহিমার বেতন, আর এদের নাই। সেক্ষেত্রে আমাদের শুধু রহিমার ঘরেই বসাতে হবে, রহিমার। হ্যাঁ, তাহলে এখন আমরা বেতনটা বাদ দিয়ে দেবো। 73,200 থেকে বাদ 7,200, তাহলে 66,000 হলো। ফাহিমা 52,200 থাকছে, আর জামিলা 41,800 থাকছে। এবার দেখো আমরা বাদ দেব মুনাফার অংশ। মুনাফার অংশ এখানে যেহেতু বলেছে মুনাফার অংশ, এখন এই মুনাফার অংশটা কত আমরা অঙ্ক আগে দেয়া থাকবে, সেটা দেখি কত আছে। দেখো ব্যবসায়ের মুনাফা ছিল 54,000 টাকা। এই যে 54,000 টাকা যে মুনাফা ছিল, এটা আমি ওয়ার্কিং দেখাচ্ছি। এই 54,000 টাকা তিনজনার, মানে অর্থাৎ রহিমা, ফাহিমা ও জামিলা। এই মুনাফাটা এখন আমরা ভাগ করে বসাবো। কিভাবে ভাগ করব, আমাদের দিয়ে দিয়েছে অনুপাত 3-2-1। আমরা শিখেছি যে এটা কিভাবে বের করতে হয়। প্রথম অনুপাতগুলো যোগ করব, 3-2-1, সেটা হচ্ছে 6 দিয়ে ভাগ দিব, আর প্রথম জনার 3 দিয়ে গুণ, মানে রহিমার বের হবে। দ্বিতীয় জন হচ্ছে 2 দিয়ে গুণ দিব, 6 দিয়ে ভাগ দিয়ে ফাহিমার বের হবে, এবং তার জামিলার হচ্ছে 1 দিয়ে গুণ দিয়ে 6 দিয়ে ভাগ দিব, জামিলার বের হবে। তাহলে আমরা 54,000 টাকা ভাগ 6 গুণিত 3, অর্থাৎ 27,000 টাকা। আমরা 27,000 লিখলাম। তারপরে আমরা এখানে 2 দিয়ে গুণ দেব, অর্থাৎ 54,000 ভাগ 6 গুণিত 2, অর্থাৎ 18,000 টাকা। আমরা পরেরটা পেয়ে গেলাম, এবং 1 দিয়ে গুণ দিলে আমরা 9,000 পাবো, অর্থাৎ এটা 9,000। এই হচ্ছে আমাদের হিসাব কিভাবে নির্ণয় করতে হয়। এই তিনজনের মুনাফার অংশ আমরা পেয়ে গেলাম। এখন আমরা টাকাটা বাদ দিয়ে দিব। 66,000 থেকে আমরা বাদ দিব 27,000, তাহলে আমাদের 39,000 টাকা দাঁড়ালো। আমাদের 52,200 টাকা থেকে 18,000 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে 34,200 টাকা। এবং আমাদের 41,800 টাকা থেকে যদি আমরা 9,000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে 32,800 টাকা দাঁড়ালো। তাহলে আমাদের সহজেই বুঝতে পারলাম যে প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করতে হয়। এটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই হচ্ছে সূত্র। তাহলে আমরা অঙ্কের ক নাম্বার শেষ করলাম। প্রারম্ভিক মূলধন এভাবে নির্ণয় করতে হয়। প্রারম্ভিক মূলধনের টাকাটা কত, 39,000 টাকা, 34,200 টাকা, আর 32,800 টাকা, অর্থাৎ 39,000 টাকা, 34,200 টাকা, আর কত, 32,800 টাকা আমরা সহজেই নির্ণয় করতে পারলাম। আমি একটু সাইডে লিখে রাখলাম, কারণ আমাদের
দ্বিতীয় যে অংশটা আছে নির্ণয় করতে আমাদের এই মূলধনটা দরকার হবে, তাই আমি সাইডে লিখে রাখলাম। এবার দেখো আমাদের অঙ্ক খ নাম্বার, অর্থাৎ লাভ লোকসান সমন্বয় হিসাব। এখন আমাদের লাভ লোকসান সমন্বয় হিসাব করার আগে আমি প্রারম্ভিক মূলধন যেহেতু নির্ণয় তোমাদেরকে শিখাইছি, এখন এই তিনটা বাদে কি আরো কোনো অংশ থাকবে কি না সেটা বিষয়ে একটু কথা বলবো। এই তিনটা বাদে আর একটা অংশ সাধারণত থেকে থাকে, সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। যদি অতিরিক্ত মূলধন থাকে তাহলে আমরা বাদ দিয়ে দেবো। তার মানে শুধু উত্তোলনটা যোগ হবে সমাপনী মূলধনের সাথে, বাদবাকি সবকিছুই বাদ। প্রশ্ন হচ্ছে অতিরিক্ত মূলধনের আরেকটা নিয়ম, অঙ্কে অতিরিক্ত মূলধন থাকলেই বাদ দিতেই হবে, এখানে বলুক বা না বলুক। এখানে যদি বলতো উত্তোলন বেতন এবং মুনাফার অংশ সমন্বয়ের পর অতিরিক্ত মূলধনের কথা বলেনি, উত্তোলন বেতন মুনাফার অংশ ও অতিরিক্ত মূলধন সমন্বয়ের পর বলেনি, অঙ্কে দেওয়া আছে ধরো অতিরিক্ত মূলধন এতটা, তাও তোমাকে এই সূত্রের মধ্যে বাদ দিতে হবে। এখানে বলুক বা না বলুক, অতিরিক্ত মূলধন থাকলে সমাপনী মূলধনের সাথে শুধু উত্তোলন যোগ করব, বাদ বাকি বেতন মুনাফার অংশ এবং অতিরিক্ত মূলধন তিনটাই বাদ দিব। এ হচ্ছে নিয়ম। এখন দেখো আমাদের দ্বিতীয় অংশ, অর্থাৎ লাভ লোকসান সমন্বয় হিসাব। লাভ লোকসান সমন্বয় হিসাব, সমন্বয় হিসাব, লাভ লোকসান সমন্বয় হিসাব আমরা করবো। এখন আমাদের যে ছক সেটা তোমরা জানি মোটামুটি, তোমরা এর আগেও শিখেছো। লাভ লোকসান আবন্টনের ছক, সেই অনুযায়ী আমরা শিখছি, সেই ছকই আমরা দেখাবো। লাভ লোকসান সমন্বয় ছক, এই হচ্ছে লাভ লোকসান সমন্বয় হিসাব। বিবরণ টাকা, বিবরণ টাকা, এই হচ্ছে বিষয়। তাহলে দেখো আমাদের লাভ লোকসান সমন্বয় বিবরণ টাকা, বিবরণ টাকা। এখন আমাদের প্রথমেই দেখবো গ নম্বরে কি আছে, সমন্বিত মূলধন হিসাব। আমরা এখানে শুরুতেই লিখে দেব অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। আমি এর আগেও তোমাদের দেখিয়েছি যে কোন অংশটা করতে বলেছে, এই অংশগুলো এর ভিতর যাবে, তাই এখানে লিখতে হবে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, মূলধন হিসাব। প্রথমেই আমরা মূলধনের সুদ বসাবো, মূলধনের সুদ। এই মূলধনের সুদটা আমরা কিভাবে করব, এটাই নির্ণয় করার জন্যই কিন্তু আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে এই অঙ্কে। কারণ আমাদের অঙ্কে মূলধনের সুদ নির্ণয় করার সময় সবসময় প্রারম্ভিক মূলধন লাগবে। যেহেতু অঙ্কে প্রারম্ভিক মূলধন দেয়া নাই, আমাদের বের করতে হবে। বের করার সূত্র আমি একটু আগেই দেখালাম ক নাম্বারে। তার মানে অঙ্কে যদি ক নাম্বার নাও বলতো, ক্ষয়ের জন্য কিন্তু অবশ্যই প্রারম্ভিক মূলধন বের করতে হবে। এখন আমাদের মূলধনের সুদ দেখো, নাম রহিমা, রহিমা, ফাহিমা আর জামিলা, জামিলা। তাহলে রহিমা, ফাহিমা আর জামিলা আমাদের প্রারম্ভিক মূলধন কোনটা, এই যে আমি তুলে রাখছি, বের করে তুলে রাখছি ৩৯,০০০ টাকা। আমাদের যে টাকাটা আছে সেটার উপর 5%, 5% কোথায়, এ দেখো মূলধন উত্তোলনের উপর 5% সুদ ধার্য করতে হবে। তাহলে ৩৯,০০০ গুণিত 5%, অর্থাৎ ১৯৫০। তারপরে হচ্ছে ৩৪,২০০ টাকা, ৩৪,২০০ টাকা গুণিত 5%, অর্থাৎ ১৭১০। আর ৩২,৮০০ টাকা গুণিত 5%, অর্থাৎ ১৬৪০ টাকা।
এই হচ্ছে আমাদের মূলধনের সুদ 1640। তাহলে আমাদের পেলাম কত? 1950 যোগ 1710 যোগ 1640, অর্থাৎ 5300 টাকা। 5300 টাকা আমরা মূলধনের সুদ পেলাম। এখন আমাদের পহেলা জানুয়ারি তারিখে যদি অঙ্ক হতো, সেক্ষেত্রে এখানে মুনাফার অংশ বসতো, এদিকে বেতন বসতো অঙ্ক অনুযায়ী। কিন্তু আমাদের এই অঙ্কের একটা সুবিধা হচ্ছে যে এখানে যেগুলো বলে দিবে যে সমন্বয়ের পর, উত্তোলন, বেতন ও মুনাফার অংশ সমন্বয়ের পর, এই তিনটা হিসাব আর কোনো জায়গায় বসবে না। গোটা অঙ্কে অর্থাৎ ক খ গ যে সব অঙ্কের আর কোনো জায়গায় এই তিনটা হিসাব আর বসছে না বা বসবে না। তাহলে আমাদের কিন্তু এই যে মুনাফা 54,000 টাকার এখানে বসছে, কিন্তু যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে এখানে আর হবে না। ঠিক আছে। তারপরে ধরো বেতন 7,200 টাকা এখানে বসতো, কিন্তু এখানে হবে না, কারণ বেতনও এখানে সমন্বয় হয়ে গেছে, এই জন্য এখানে আর আসবে না। এবার আমাদের লিখে নিই অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। মূলধন হিসাব উত্তোলনের সুদ, এদিকে কিন্তু উত্তোলনের সুদ বসে, উত্তোলনের সুদ। তাহলে আমরা উত্তোলনের সুদ আমরা বের করবো রহিমা, ফাহিমা আর জামিলা। আমাদের তিনজনের উত্তোলনের সুদ বের করবো। দেখো বছরে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে এত টাকা। তাহলে বাৎসরিক যদি দেওয়া থাকে, আমরা বের করার সূত্র কিছু কি, আমার সূত্র কিন্তু আমি লিখে দিয়েছি আগে তোমাদের। তাহলে 16,200 গুণিত পার্সেন্টেজ ভাগ 2, অর্থাৎ সবসময় 6 মাসে ধরতে হবে। তাহলে এটাই সূত্র। প্রথমটা দ্বিতীয়টা আবার সেম এভাবে হবে, যার যার টাকার উপর। তাহলে আমাদের পার্সেন্টেজ কত, 5% কোথায় পেলাম, এই দিয়ে আছে 16,200 গুণিত 5% ভাগ 2, 405 টাকা। তারপরে দেখো দেওয়া আছে 7,200 গুণিত 5% ভাগ 2, 180 টাকা। তারপরে দেখো দেওয়া আছে 4,800 গুণিত 5% ভাগ 2, অর্থাৎ 120 টাকা। এ হচ্ছে বিষয়। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কিভাবে অঙ্কগুলো করতে হয়। আমাদের উত্তোলন সুদ পেয়ে গেলাম। এখন আমরা এই উত্তোলন সুদটা যোগ করে বসিয়ে দেবো। 405 টাকা যোগ 180 টাকা যোগ 120 টাকা, অর্থাৎ 705 টাকা। এটা উত্তোলনের সুদ পেয়ে গেলাম। এখন আমাদের এই অঙ্কে কি হবে, এই অঙ্কে সাধারণত ক্ষতি হয়, কারণ খরচ সাইড বেশি থাকে। এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড, আমরা আগেই জানি। তার মানে এটা আমাদের আয় আর এটা খরচ। খরচটাই দেখো বেশি আর আয় কম, তাই আমাদের ক্ষতি হয়েছে, তাই ক্ষতির অংশ লিখবো এখানে। ক্ষতির অংশ, ক্ষতির অংশ কয় টাকা, আমাদের রহিমা, ফাহিমা এবং জামিলা। রহিমা, ফাহিমা এবং জামিলা আমাদের দেখো ক্ষতি কত হয়েছে। ক্ষতি হয়েছে 5,300 থেকে আমরা যদি 705 টাকা বাদ দিই, তাহলে আমাদের ক্ষতি হয়েছে 4,595 টাকা ক্ষতি হয়েছে। এই 4,595 টাকা আমরা ভাগ করে দিয়ে দেবো তিনজনকে। তার কোথায় কিভাবে ভাগ করব, 4,595 এই সেই অনুপাত আমি আগেও শিখাইছি। 4,595 গুণিত 3 ভাগ 6, তারপর একটা গুণিত 2 ভাগ 6, তারপর একটা গুণিত 1 ভাগ 6। তাহলে গুণিত ভাগ 6 ভাগ 6 গুণিত 3, তাহলে আমাদের হচ্ছে 2,297 টাকা 50 পয়সা। পয়সা আসলে তার যার 50-এ তাকে 1 ধরে নিবা, এভাবে করবা। তার 2,298 টাকা আমি একে দিয়ে দিলাম। তারপরে 4,595 ভাগ 6 গুণিত 2,
অর্থাৎ 1532 টাকা, 1532 টাকা। আর 4595 ভাগ 6 গুণিত 1 অর্থাৎ 765 টাকা, 66 টাকা। এই হচ্ছে আমাদের হিসাব, 766 টাকা। দেখো আমাদের সহজে বুঝতে পারলাম যে আমাদের কিভাবে অঙ্কগুলো করতে হয়। তাহলে এটা আমরা ক্ষতির অংশ পেয়ে গেলাম। এখন আমাদের যোগ করে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। এখন আমাদের যেহেতু এদিকে বেশি ছিল 5300, যে টেনে দিলাম এখানেও 5300 হবে, এটা সহ 5300 হবে। এই হচ্ছে লাভ লোকসান সমন্বয় হিসাব। তাহলে আমাদের লাভ লোকসান সমন্বয় হিসাব আমরা সহজেই বুঝে নিলাম। এখন আমাদের পরের অঙ্কে যেটা লাগবে সেটা হচ্ছে ক্ষতির অংশটা লাগবে, মূলধনের উত্তোলনের সুদ লাগবে, মূলধনের সুদ লাগবে। তো আমরা সাইডে আগে তুলে রাখছি, যেহেতু বোর্ডে অঙ্ক করাচ্ছি সেক্ষেত্রে আমাদের আমরা তুলে রাখবো যে আমাদের সুবিধার জন্য। তোমরা তো খাতাতেই করবা, তোমরা দেখতে পাবা, সমস্যা নাই। 1640 আর এটা 405, 180, 120 আর এটা হচ্ছে 2298, 1532 আর 766। এই হচ্ছে আমাদের অঙ্কের নিয়ম, যে আমাদের লাভ লোকসান সমন্বয় হিসাব কিভাবে করতে হয়। এখন আমাদের শিখবো হচ্ছে আমরা অঙ্ক নাম্বার গ, অর্থাৎ তোমাদের অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। দেখো আমরা কিভাবে সমন্বিত মূলধন হিসাবটা এবার করব। এখন সমন্বিত মূলধন হিসাব কিভাবে করতে হয় সেটা দেখো। আমরা অংশীদারের মূলধন হিসাব যেভাবে করবো সেভাবেই করবো সমন্বিত মূলধন হিসাব। আমরা আগে ছকটা টেনে নিই। সমন্বিত মূলধন হিসাবের ছক দেখো, এই প্রথমে মাঝখান থেকে টানবো, ধরে নিলাম এটা মাঝখান। এই হচ্ছে বিষয়। তো প্রথমে আমাদের 3জন ব্যক্তি আছে, তাই 3জন ব্যক্তির 3টা টাকার ঘর। যেহেতু জায়গা শর্ট তাই আমি ছোট করেই লিখছি তোমাদের। 1টা 2টা 3টা, আর এটা তারিখ আর বিবরণ। তাহলে তারিখ, বিবরণ, রহিমা, ফাহিমা আর জামিলা। এই আবার সেম এইদিকেও তাই হবে আমাদের। দেখো প্রথমে 3টা টাকার ঘর, 1টা 2টো 3টা, আর এখানে তারিখ আর বিবরণ। তারিখ, বিবরণ, রহিমা, ফাহিমা আর জামিলা। এই হচ্ছে নাম, এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, সমন্বিত মূলধন হিসাব, মূলধন হিসাব। এই আমাদের যে অঙ্ক সেটা হচ্ছে এই নিয়ম। তাহলে আমাদের সহজেই বুঝতে পারলাম যে কিভাবে আমাদের ছকটা টানতে হবে। তারিখ বিবরণ 3জনের নাম, তারিখ বিবরণ 3জনের নাম। যদি অঙ্কের 2জন থাকে তাহলে 2জনের নাম, ডেবিট ক্রেডিট। প্রথমে আমাদের কি বসাবো, প্রথমেই যে সমাপনী মূলধন আছে সেটা বসিয়ে দেবো। আমাদের যে তারিখ অনুযায়ী সে তারিখ অনুযায়ী ডিসেম্বর 31 আমরা ব্যালেন্স বিডি নামেই বিডি লিখবো এবং এই সমাপনী মূলধনটা বসিয়ে দেবো। অর্থাৎ যে মূলধনটা অঙ্কে দেওয়া আছে 57,000 টাকা, তারপর 45,000 টাকা, তারপর 37,000 টাকা। আমাদের অঙ্কে মূলধন দেওয়া আছে, বসিয়ে দেবো প্রথমে। আমি কিন্তু বলেছিলাম যে এই 3টা আর কোনো জায়গায়, যেটা যেগুলো বলবে এখানে সেটা আর কোনো জায়গায় বসবে না, এবং এখন পর্যন্ত বসেনি। কিন্তু এটা বলেনি, এটা বলেছিলাম না, এটা সমাপনী মূলধন, এটা বসছে। কিন্তু এই 3টা অংশ কোনো জায়গায় বসবে না। এবার আমরা কি বসাবো, এইদিকে
এদিকে কিন্তু উত্তোলন বসতো, কিন্তু এখানে উত্তোলন যেহেতু বলে দিয়েছে বসবে না। এখন আমাদের ব্যবসায়ের কি কি বসবে, এদিকে কি কি বসতো, মূলধনের সুদ। ডিসেম্বর 31 তারিখে আমাদের লাভ লোকসান, লাভ ক্ষতি যে সমন্বয় হিসাব থেকে ট্রান্সফার করেছি, সমন্বয় হিসাব থেকে যে ট্রান্সফার, মূলধনের সুদ, মূলধনের সুদ সেটা বসবে এখানে ডিসেম্বর 31। মূলধনের সুদ, আমাদের মূলধনের সুদ কিন্তু আমাদের নির্ণয় করা আছে খ নাম্বারে, 1950, 1710 আর 1640 আমাদের নির্ণয় করা আছে, বসিয়ে দিলাম। এদিকে কি বসবে, আর ব্যবসায়ের মুনাফা হলে এখানে বসবে, আর যদি ক্ষতি হয় এদিকে, যেহেতু ক্ষতি হয়েছে অঙ্কে তাই এদিকে বসবে। ক্ষতিটা এসেছে কোথেকে, লাভ লোকসান সমন্বয় হিসাব থেকে এসেছে, সমন্বয় হিসাব, ক্ষতির অংশ, ক্ষতির অংশ। কিন্তু তার আগে দেখো আমাদের ক্ষতির অংশটা সবসময় শেষে বসাবো, তার আগে উত্তোলনের সুদ আছে, তাই উত্তোলনের সুদটা আগে আমরা বসাই দেব। উত্তোলনের সুদ এটা 2018 ডিসেম্বর 31। তাহলে আমাদের উত্তোলনের সুদ দেওয়া আছে দেখো 405 টাকা, 180 টাকা আর 120 টাকা আমাদের ক্ষয়ে কিন্তু আমরা বের করেছিলাম। এবার ক্ষতির অংশ, যেহেতু ক্ষতি হয়েছে আমরা এদিকে বসে দেবো ক্ষতির অংশ, ক্ষতির অংশ, ক্ষতির অংশ কত, 2298 টাকা, 1532 টাকা আর 766 টাকা, এই হচ্ছে অঙ্ক। এখন আমরা যোগ বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে তোমাদের অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। এখন নগদান বইয়ের মতো এটা যোগ করে এটা বাদ দিয়ে ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি তারপরে বসাবা, এটা যোগ করে এটা বাদ দিয়ে ব্যালেন্স সিডি আসবে, এটা যোগ করে এটা বাদ দিয়ে যেটা হবে সেটাই অ্যান্সার। এই ব্যালেন্স সিডিটা আবার এদিকে বসিয়ে দেবো, ব্যালেন্স বিডি খতিয়ান, টি ছকের খতিয়ান হিসাব অনুযায়ী এইভাবে বসিয়ে দেবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আমি একটা করে দেখাচ্ছি, বাদ বাকি দুটা তোমরা বাসায় এমনি পারবা। একটা প্রথমেই ধরো আমরা টাকার ঘর হচ্ছে সোজাসুজি টানবো, একটা করে দেখাচ্ছি দেখো। হ্যাঁ, ধরো রহিমা করছি, তাহলে রহিমার টোটাল মূলধন কত, 57,000 টাকা, আর এদিকে হচ্ছে 1950, তাহলে হলো 58,950 টাকা। 58,950 থেকে বাদ 405 বাদ 2298, তাহলে হচ্ছে 56,247 টাকা। এটা হচ্ছে ব্যালেন্স সিডি, তাহলে এটা সহযোগ করলে 58,950 টাকা হচ্ছে। এই ব্যালেন্স সিডিটা আমরা এদিকে আবার পরের বছরে পরের দিন অর্থাৎ জানুয়ারি 1 তারিখ লিখে দিলাম, ব্যালেন্স বিডি নামে এর নিচে ট্রান্সফার করে দিলাম 56,247 টাকা। এইভাবে আমরা দেখাবো। তাহলে এটা আমাদের রহিমার হলো, এভাবে হালিমা হবে, জামিলা হবে, এভাবে করতে হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কিভাবে অঙ্ক করতে হবে। কিন্তু ধরো অঙ্কের যদি এটার আরেকটা নিয়মের আছে যে পুনঃ সমন্বয় অংশীদার, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে এখানে বলে দিবে নিচে যে মোট মূলধনে এত টাকা রাখতে হবে। ধরো বলে দিলাম আমি যে মুনাফা বন্টন অনুপাতে, মুনাফা পশ্চিমে একটা বিষয় অ্যাড করলাম, মুনাফা বন্টন অনুপাতে মোট মূলধন 1,44,000 টাকা রাখতে হবে, এটা একটা নতুন অংশ আমি অ্যাড করব। যদি অঙ্কে এবার এটা বলে দেয় সেক্ষেত্রে আমরা এতটুকু ঠিকই করব, এখানে লিখে দেব অংশীদারদের পুনঃসমন্বিত, এখানে আমরা লিখব পুনঃসমন্বিত, অর্থাৎ
মূলধন হিসাব এখানে পুনঃসমন্বিত হয়ে যাবে, মূলধন হিসাব হয়ে যাবে। আর এটার নিয়ম হচ্ছে কিভাবে করতে হয় সেটা এখন আমি দেখাচ্ছি তোমাদের। দেখো কিভাবে করতে হয়। তাহলে আমরা কিন্তু যদি অঙ্কে এরকম বলা থাকে সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে এই টাকাটাই আমাদের ব্যালেন্স সিডি আর বিডি হবে। অর্থাৎ এই টাকায় আমরা, ওরা ব্যবসায়ে শেষে যে এই টাকাটা নিয়ে চলে যাবে, যার যা তার তার নিয়ে চলে যাবে, হিসাব নিকাশ না করার আগে ওরা নিয়ে চলে যাবে। তো এই টাকা নিয়ে চলে যাওয়ার পর কি হবে, হয়তো ব্যবসা প্রতিষ্ঠানে কেউ বেশি নিয়ে গেছে, না হলে কেউ কম নিয়ে গেছে, এরকম ঘটনা ঘটবে। মানে অর্থাৎ ধরো আমরা হিসাব করে একটু আগে দেখলাম যে এটা যোগ করে এটা বাদ দিয়ে এ পাবে এত টাকা, এই 56,247 টাকা পাবে। কিন্তু দেখা যাচ্ছে এই হিসাবে সে বেশি নিয়ে চলে গেছে বা কম নিয়ে গেছে, 56,247 চেয়ে কম নিয়ে গেছে। যতটুকু অরিজিনালি সে আইন অনুযায়ী বা তার নিয়ম অনুযায়ী যত পাবেন তার চেয়ে যদি বেশি নিয়ে যায় তাহলে ব্যবসাকে সে পরে যে এসে দিয়ে দিবে, আর যদি কম নিয়ে যায় তাহলে সে ব্যবসা থেকে অতিরিক্ত টাকা নিয়ে যাবে, বাকি টাকা নিয়ে যাবে। এই হচ্ছে নিয়ম। তাহলে আমরা এখন এটার আগে ক্যালকুলেশন করব, ব্যালেন্স সিডি আর বিডি নির্ণয় করে দেবো। 1,44,000 টাকা কিভাবে করব, সেই সূত্র আমাদের অনুপাত দেওয়া আছে সেটা অনুযায়ী আমরা দেখাবো। ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি নামে এখানে দেখাবো। তাহলে দেখো 1,44,000 ভাগ 6 গুণিত 3 অর্থাৎ 72,000 টাকা। কত টাকা? 72,000 টাকা। এই আমরা 72,000 টাকা বসিয়ে দিলাম। তারপর দেখুন 44,000, 1,44,000 ভাগ 6 গুণিত 2, 48,000 টাকা পাবে। নিয়ে গেছে, সরি পাবে না, নিয়ে গেছে। 48,000 টাকা নিয়ে গেছে। আর 1,44,000 ভাগ 6, 24,000 টাকা নিয়ে গেছে। তাহলে এ হচ্ছে নিয়ম। এখন আমরা এটা নিয়ে গেছি, এখন এটা ব্যালেন্স সিডি, এটাই ব্যালেন্স বিডি, এটাই সিডি এটাই বিডি। ধরো ব্যালেন্স বিডি, জানুয়ারি 1, এটাই সিডি এটাই বিডি। আমাদের যে টেনে দেব এখানে বসাবো আমরা, এই টাকাটা এর নিচে চলে যাবে, আমরা যোগফল পরে করছি। তাহলে এটাই সিডি এটাই বিডি, এটাই হচ্ছে পুনঃসমন্বিত অংশীদারের নিয়ম। 48,000 আর এটা 24,000, এই হচ্ছে বিষয়। এই যে 1,44,000 টাকাটা এটা ভাগ করে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কি ঘটছে দেখি, কে কত টাকা আসলে পাবে। এখন দেখো আমরা যোগ করব কোন দিকে বেশি, এদিকে বেশি। 405 এই 72 সহ, তাহলে আমাদের এইদিকে বেশি। তাহলে আমাদের 405 যোগ 2298 যোগ 72,000, তাহলে হচ্ছে 74,703 বাদ 57,000 বাদ 1950, 15,753 টাকা, 15,753 টাকা, 15,753 টাকা। অর্থাৎ এটা ঘাটতি, মানে রহিমা ব্যবসা থেকে এত টাকা বেশি তুলে নিয়ে গেছে, মূলধন ঘাটতি, এটাকে বলবো আমরা মূলধন ঘাটতি। সে ব্যবসা থেকে বেশি নিয়ে গেছে, তাকে পুঁজিয়ে দিতে হবে। কি করে বুঝলাম এটা, আমরা এটা যোগ করে এটা বাদ দিলাম, এটা চলে আসলো। দেখো তারপর আমরা রহিমার কিন্তু এটা যখন ছিল না, অঙ্কে যখন এটা দিয়েছিলাম না, তখন রহিমার আমরা কয় টাকা সে ব্যবসায়ী পেত, 56,247 টাকা পেত, বের করেছিলাম। এখন দেখো সে এত টাকা পাবে, ব্যবসা থেকে এত পাবে, কিন্তু সে নিয়ে গেছে 72,000 টাকা নিয়ে গেছে। তাহলে সে পাবে এত টাকা নিয়ে গেছে 72,000, তাহলে সে অবশ্যই বেশি নিয়ে গেছে। সে পার্থক্যটাই হচ্ছে ঘাটতি, সেটা ব্যবসায় পুঁজিয়ে দেবে। তাহলে বিয়োগ দাও, দেখো
মাইনাস 56,247, অর্থাৎ 15,753 টাকা মিলে গেল। তাহলে আমাদের সহজেই বুঝতে পারলাম যে কিভাবে করতে হবে। এবার আমাদের এটা সহজ যোগ করলে আমাদের এটাই হবে 74,703। এই হচ্ছে মূলধন ঘাট। তার মানে ব্যবসা থেকে সে এত টাকা বেশি নিয়ে গেছে, এটা পরে তাকে ব্যবসায় দিয়ে দিতে হবে। এবার আমরা ফাইমার দেখবো যে কোন দিকে সাজাবো, 45,000 আর 1700, তার মানে 46,710 হচ্ছে এদিকে, এদিকেই বেশি। আমরা এই সাইডটা আমরা যোগ করবো, যেহেতু এদিকে 48,000 টাকা আছে একটা, 1532 আর 180, তাহলে আমাদের এখানে হচ্ছে 49,712 টাকা। এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে 46,710, 3,002 টাকা, এও ঘাটতির মধ্যে আছে। 3,002 টাকা ঘাটতি, মানে এও ব্যবসা থেকে বেশি নিয়ে গেছে। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কিভাবে সমন্বয় অংশীদারের পরে পুনঃসমন্বিত মূলধন কিভাবে করতে হয়। 712 টাকা। এবার আমাদের নির্ণয় করতে হবে জামিলা। জামিলা দেখি 24, এইদিকে বেশি জামিলা, জামিলার এইদিকে বেশি। 37,000 যোগ 1640 যোগ 38,640 বাদ 120 বাদ 766 বাদ 24,000, অর্থাৎ 13,000 উপরে লিখতে হবে, এটার উপরে 754 টাকা। এটা অতিরিক্ত উত্তোলন, অর্থাৎ জামিলা কিন্তু ব্যবসা থেকে আরো এত টাকা বেশি পাবে, কারণ সে কম টাকা নিয়ে গেছে। দেখো তার প্রমাণ দিচ্ছি, প্রমাণ আমি করে দিচ্ছি। দেখো ধরো এই অংশটা নাই, এখন ধরো 1,44,000 নাই, তাহলে সে কত পাইতো? 37,000 আর 1600, অর্থাৎ 38,640। 38,640 থেকে যদি আমরা 120, 38,640 বাদ 120 বাদ 766, তাহলে সে পাইতো হচ্ছে 37,754 টাকা পাইত। এই হচ্ছে বিষয়। তাহলে এটা সে পেত, সেক্ষেত্রে এখন দেখো সে নিয়ে গেছে কত ব্যবসা থেকে? 24,000 টাকা নিয়ে গেছে। পেত সে এটা 24,000 নিয়ে গেছে, তাহলে সে আরো বেশি কত টাকা পাচ্ছে দেখো, বা 24,000 চলে আসলো 13,754 টাকা। এই সেই 13,754 টাকা আমাদের অতিরিক্ত উত্তোলন করবে। তার মানে রহিমা এবং ফাহিমা দুজন ব্যবসা থেকে বেশি নিয়ে গেছে, আর জামিলা কিন্তু কম নিয়ে গেছে, সে আরো পাবে। এই হচ্ছে পুনঃসমন্বিত অংশীদারের নিয়ম। তাহলে আমাদের কিভাবে করতে হবে সহজে আমরা বুঝতে পারলাম আমাদের অঙ্কগুলো অংশীদারের। তাহলে তোমরা সহজেই বুঝতে পারলে যে কিভাবে অংশীদারের এই নিয়মের অঙ্ক করতে হয়। তোমরা এখন বাসায় বসে থেকে এই নিয়মের অঙ্কগুলো দেখবে, অবশ্যই পারবে। সকল বিষয় তথ্যাদি আমি তোমাদের অনুধাবন করেছি এই অধ্যায়ে। এই সকল বিষয়সমূহ প্রারম্ভিক অংশীদার এবং সমন্বয় অংশীদার সহ, এবং কিভাবে সকল অঙ্কগুলো করতে হয় দেখাইছি। এখন তোমরা বাসায় পরিচর্যা করবে অঙ্কগুলো। তো আজকের মতো ক্লাস এখানেই তোমাদের শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।